বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পার্টনারশিপ অ্যাকাউন্টিং অ্যাডমিশন। আজকের টপিক দেখেই বুঝতে পারছো আজকের ক্লাসটা কাদের জন্য। ঠিক ধরেছ, আজকের ক্লাসটা হচ্ছে যারা বিবিএস পাস অথবা বিবিএ অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ারে আছো তাদের জন্য। তোমাদের সেকেন্ড ইয়ারে একটি সাবজেক্ট আছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। এই ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের ষষ্ঠ অধ্যায় হচ্ছে পার্টনারশিপ অ্যাকাউন্টিং। এই পার্টনারশিপ অ্যাকাউন্টিংয়ের মধ্যে প্রায় সর্বসাকুল্যে 5 ধরনের অঙ্ক করতে হয়। আমি গত ক্লাসে তোমাদেরকে বলে দিয়েছি। এবং তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 3টি: এডমিশন, রিটায়ারমেন্ট এবং ডিসলিউশন। তো যাই হোক, প্রতি বছরই পরীক্ষায় তোমাদের এই চ্যাপ্টার থেকে প্রায় 1-2টা কোশ্চেন আসে, তোমরা জানো। সো এই চ্যাপ্টার সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে, তাই না? তো যাই হোক, আজকে আমি তোমাদের জন্য যে অঙ্কটি সিলেক্ট করেছি, অঙ্কটি কিন্তু খুবই সোজা। প্রাথমিকভাবে তোমাদের বোঝার সুবিধার্থে আমি খুব সোজা একটি অঙ্ক নিয়ে এসেছি। তোমাদের লেকচার 1-এ কিন্তু আমি এই এডমিশন সম্পর্কে কিছু বিস্তারিত কিছু আলোচনা করেছিলাম, মানে বেসিক কিছু নলেজ দেওয়ার চেষ্টা করেছিলাম। আশা করি তোমরা সেটি ভালোভাবে দেখেছো এবং সেটি নোট করে রেখেছো। আমি কিন্তু বলেছিলাম ওটা নোট, তাই না? নোট করে রেখেছো। ওটা নোট করে রাখলে সুবিধা কি জানো? নোট করে রাখলে সুবিধা হচ্ছে আমি যখনই তোমাদেরকে অঙ্কগুলো করাবো তোমরা সহজেই সেগুলো বুঝতে পারবা, তাই না? ওকে, তাহলে শুরু করি। দেখো, তো আসো প্রথমে কোশ্চেনটা পড়ে ফেলি। এক্স অ্যান্ড ওয়াই আর পার্টনার্স ইন এ ফার্ম। একটি ফার্মের এক্স এবং ওয়াই হচ্ছে দুজন কি অংশীদার। শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2। তারা তাদের লাভ এবং ক্ষতি 3:2 অনুপাতে ভাগ করে নেয়। দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অন 31st December 2019 ওয়াজ আন্ডার। তাদের 2019 সালের 31শে ডিসেম্বর তারিখের ব্যালেন্স শিট নিচে দেয়া হলো। নিচে অ্যাসেটস দেয়া আছে, লাইবিলিটিস দেয়া আছে, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ব্যাংক, মানে নগদ, হাতে নগদ এবং ব্যাংক দেয়া আছে 3000। ইনভেন্টরি দেয়া আছে 10,000। অ্যাকাউন্টস রিসিভেবল মানে দেনাদার আছে 15,000। ফার্নিচার 18,000। বিল্ডিং 23,000 এবং অ্যাকাউন্টস পেবল 10,000। জেনারেল রিজার্ভ 5,000। ইনকাম সামারি দেয়া আছে 4,000। ক্যাপিটাল দেয়া আছে এক্স এবং ওয়াই 30,000 এবং 20,000, টোটাল 50,000। ঠিক আছে, এবং নিচে কিছু টার্মস দেয়া আছে। উপরেরটা তো গেল। এরপরে বলেছে অন 1st January 2020, মানে 2020-এর 1 জানুয়ারি, জেড ওয়াজ টেকেন, জেডকে নেওয়া হয়েছিল ইনটু পার্টনারশিপ, অংশীদার হিসেবে তাকে গ্রহণ করা হয়েছে। কাকে? জেডকে। জেড হচ্ছে এখানে নতুন অংশীদার। অন দ্য ফলোয়িং টার্মস মানে শর্তাবলী, নিম্নোক্ত শর্তাবলী ভিত্তিতে জেডকে 2020-এর 1 জানুয়ারি গ্রহণ করা হয়েছিল। ওকে, এ নাম্বার কি বলেছে দেখো। হি উইল ব্রিংস ইন টাকা 25,000 অ্যাজ হিজ ক্যাপিটাল ফর 1/5 শেয়ার। হি বলতে কাকে বুঝিয়েছে? জেড। জেড নিয়ে আসবে 25,000 টাকার ক্যাপিটাল, মূলধন হিসেবে 25,000 টাকা নিয়ে আসবে এবং 5/1 শেয়ার পাবে, মানে হচ্ছে লাভ ক্ষতি 5/1 ভাগ পেয়ে থাকবে। এরপরে বলেছে ইনভেন্টরি উইল বি রিডিউসড অ্যাট দ্য রেট অফ 10%। ইনভেন্টরিকে 10% রিডিউস করতে হবে, মাইনাস করতে হবে। এরপরে বলেছে দেখো, অ্যালাউন্স ফর ব্যাড ডেট ইজ টু বি মেনটেন্ড অ্যাট দ্য রেট অফ 5% অন অ্যাকাউন্টস রিসিভেবল। দেনাদারের উপরে তোমার 5% সঞ্চিতি ধার্য করতে হবে, অনাদায়ী পাওনা সঞ্চিতি। ফিক্সড অ্যাসেটস উইল বি ইনক্রিজড অ্যাট 10% অ্যাবাভ ব্যালেন্স শিট। ঠিক আছে, মানে হচ্ছে স্থায়ী সম্পত্তি মূল্য বৃদ্ধি করতে হবে, যেটা ব্যালেন্স শিট আছে তার থেকে আরো বৃদ্ধি করতে হবে 10%। এ লাইবিলিটি ফর বিল ডিসকাউন্টেড ইজ টু বি ক্রিয়েটেড ফর টাকা 500। 500 টাকার জন্য একটি লাইবিলিটি বা দায় তৈরি করতে হবে, যেটা বিল ডিসকাউন্টেড।
ঠিক আছে। তারপরে আউট অফ দ্য অ্যাকাউন্টস পেবল টাকা 2000 আর নট টু বি পেড, মানে পাওনাদারদের 2000 টাকা পরিশোধ করতে হবে না। গিভ নেসেসারি জার্নাল এন্ট্রিজ, পার্টনারশিপ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট অফ দ্য নিউ ফার্ম, মানে প্রয়োজনীয় জাবেদাসমূহ, তারপরে অংশীদারদের মূলধন হিসাব, নগদান হিসাব এবং ব্যালেন্স শিট নতুন ফার্মের জন্য তৈরি করতে বলা হয়েছে। তো তোমরা এরকম কোশ্চেন হাতে পেয়ে প্রথমেই দেখবা যে লাইবিলিটিস মানে অ্যাসেটস আর লাইবিলিটিসের পাশ ভালো করে দেখবা। লাইবিলিটিস পাশে জেনারেল রিজার্ভ যদি থাকে এবং অ্যাসেটস বা লাইবিলিটি যেখানেই ইনকাম সামারি বা পিএল অ্যাকাউন্ট থাকলে এই দুটিকে অ্যাট ফার্স্ট ডিস্ট্রিবিউশন করতে হবে। অর্থাৎ জেনারেল রিজার্ভ থাকলে সেটা পুরাতন অংশীদারদের ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, মানে পুরাতন অংশীদারদের মধ্যে ভাগ হয়ে যাবে, এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যেটা এখানে ইনকাম সামারি হিসেবে দেয়া আছে এটাও পুরাতন অংশীদারদের মধ্যে ভাগ হয়ে যাবে, মানে পুরাতন অংশীদারদের ক্যাপিটালে ডিস্ট্রিবিউশন হবে। ঠিক আছে, এখন দেখো কিভাবে করতে হবে। প্রথমে আমরা এই যে জেনারেল রিজার্ভ এবং ইনকাম সামারি এই দুইটা থেকে পুরাতন অংশীদারদের মধ্যে এই দুটা ভাগ করে দিব। তো জেনারেল রিজার্ভ যেহেতু এখানে লাইবিলিটিসের পাশে লাইবিলিটিস মানে ক্রেডিট ভাগ করে দিলে জেনারেল রিজার্ভ কি হবে? ডেবিট। তো জেনারেল রিজার্ভ যেহেতু ডেবিট হবে, আমাদের জাবেদা কি হবে? দেখো জাবেদা হবে জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট 5000, ওখানে 5000 আছে, এবং ওল্ড পার্টনার কে কে ছিল? এক্স এবং ওয়াই। এক্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট এবং ওয়াই ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, মানে জেনারেল রিজার্ভটা এই দুই ওল্ড পার্টনারের ক্যাপিটালে আমি কি করলাম? ট্রান্সফার করে দিলাম। ঠিক আছে, কোন অনুপাতে ট্রান্সফার করব? তাদের 3:2, যেটা তাদের দেয়া ছিল, এই যে প্রশ্নে দেয়া আছে 3:2, এই 3:2 অনুপাতে কি হবে? ভাগ হয়ে যাবে। তো 5000কে 3:2 অনুপাতে ভাগ করে দিলে কি হয়? 3000 এবং 2000। এইটার ব্যাখ্যাটা কি হবে? দেখো, টু রেকর্ড জেনারেল রিজার্ভ ট্রান্সফার to old partners capital account in their 3:2 রেশিও। ক্লিয়ার? এরপরে আরেকটা কি, এখানের ভিতরে আরেকটা দেখবো যে পিএল অ্যাকাউন্ট আছে কিনা। যদি ক্রেডিট ডেবিট পাশে থাকে মানে অ্যাসেটস পাশে থাকে তাহলে সেটা লস থাকলে সেটা আমাকে সেভাবে ডিস্ট্রিবিউশন করতে হবে। আর এখানে যেহেতু লাইবিলিটিসের পাশে আছে তার মানে এটা হচ্ছে লাভ। এখন এটাকে যেহেতু আমি ডিস্ট্রিবিউশন করব, ইনকাম সামারি এখানে লাইবিলিটিসের পাশে তার মানে ক্রেডিটে ছিল, হ্যাঁ, তাহলে এটাকে আমি এখন যদি ডিস্ট্রিবিউশন করতে হয় ইনকাম সামারি কি হবে? গুড, এই তো বুঝতে পেরেছো, ডেবিট হবে জেনারেল রিজার্ভের মতো। তাহলে দেখো, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যেটা ইনকাম সামারি ডেবিট 4000 টাকা, এক্স ক্যাপিটাল এবং ওয়াই ক্যাপিটালের মধ্যে ভাগ করে দিলাম, ডিস্ট্রিবিউশন করে দিলাম, দ্যাট মিনস ট্রান্সফার করলাম, হ্যাঁ, তাহলে সেটা আমার 3:2 অনুপাতে ভাগ করে দেবার। এটার কি হবে? ব্যাখ্যাটা কি হবে? সেম, টু রেকর্ড কি ইনকাম সামারি বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ট্রান্সফার টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন দেয়ার 3:2 রেশিও। ক্লিয়ার? এটার মতোই এটাও হবে। এরপরে এখন এখান থেকে আর কোনো জাবেদা হবে না। এখন আমি এই ফলোইং টার্মস যেখানে আছে এই টার্মগুলা থেকে আমার কি হবে? জাবেদা হবে। এখানে তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই, এখানে যতগুলো শর্ত দেয়া আছে প্রত্যেকটারই আলাদাভাবে তোমাকে জার্নাল করতে হবে। ঠিক আছে, তো প্রথম যে শর্তটি আছে, হি উইল ব্রিংস ইন টাকা 25,000 অ্যাজ হিজ ক্যাপিটাল ফর 1/5 শেয়ার, তার 5/1 শেয়ারের জন্য। কার? জেডের 5/1 শেয়ারের জন্য সে 25,000 টাকা নগদে কি নিয়ে আসবে কারবারে। তাহলে যেহেতু কারবারে নগদ টাকা আসবে তাহলে ক্যাশ অ্যাকাউন্ট কি হবে? ডেবিট হবে, এবং জেডস ক্যাপিটাল অ্যাকাউন্ট কি হবে? ক্রেডিট হবে। ঠিক আছে, মূলধন হিসেবে যদি নগদ টাকা নিয়ে আসি আমরা জানি কি যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয় এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হয়। তাহলে জাবেদাটা কি হবে? দেখো, জাবেদাটা হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 25,000, জেডস ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট 25,000। এখানে ব্যাখ্যা দিয়েছি, টু রেকর্ড জেড ব্রিংস ক্যাশ অ্যাজ হিজ ক্যাপিটাল। ক্লিয়ার? এরপরে দেখো বি, ইনভেন্টরি উইল বি রিডিউসড অ্যাট দ্য রেট অফ 10%,
মানে ইনভেন্টরি 10% কমে যাবে। ইনভেন্টরি দেয়া আছে, দেখো ইনভেন্টরি 10,000 টাকা। আমরা জানি ইনভেন্টরি সম্পত্তি ডেবিট হয়, সম্পত্তি যদি কমে যায় মানে কমাতে হয়, তাহলে সম্পত্তি কি হবে? ক্রেডিট হয়ে যাবে। এবং রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট এখানে কি হবে? ডেবিট হবে। তাহলে যাবেটা কি হবে দেখো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট এবং ইনভেন্টরি যেহেতু কমে গিয়েছে, ইনভেন্টরি ক্রেডিট। কত টাকা কমে গিয়েছে? 1,000 টাকা। কিভাবে 1,000 টাকা পেলাম? 10,000 টাকার 10% সমান সমান 1,000 টাকা, 1,000 টাকা। ক্লিয়ার? এটা ব্যাখ্যা দিয়েছি টু রেকর্ড ডিক্রিজ ইন দ্য ভ্যালু অফ ইনভেন্টরি। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তারপরে নাম্বার সি দেখো, allowance for bad debts is to be maintained at the rate of 5% on accounts receivable. দেনাদারের উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে বলা হয়েছে। তাহলে এটার জাবেদা কি হবে? এটার জাবেদা হবে অ্যালাউন্স ফর ব্যাড ডেটসকে আমরা ক্রেডিট করব এবং রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে ক্রেডিট করব। কেন করব দেখো, অ্যাকাউন্টস রিসিভেবল এখানে দেয়া আছে কত? 15,000। 15,000-এর উপরে 5% ব্যাড ডেট করতে বলা হয়েছে। তা 5% কত বের হয়? 750, তাই না? তো এখানে যেহেতু অ্যাকাউন্টস রিসিভেবল কমে যাচ্ছে, তাই এটা অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট হবে এবং রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট হবে। দেখো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, প্রভিশন ফর ব্যাড ডেটস ক্রেডিট 750, 750, 750 কিভাবে আসলো? 15,000-এর উপরে 5%। ক্লিয়ার? তাহলে এখানে কি লিখেছি ব্যাখ্যাটা? টু রেকর্ড ব্যাড ডেটস প্রভিশন ইজ টু বি মেনটেইন দ্যাট ইজ অ্যাট দ্য রেট অফ 5% অন অ্যাকাউন্টস রিসিভেবল। ঠিক আছে? এরপরে ডি যেটা বলেছে যে fixed assets will be increased at 10% above balance sheet value. ব্যালেন্স শিট ভ্যালু থেকে 10% বৃদ্ধি করতে বলেছে ফিক্সড অ্যাসেটস, দ্যাট মিনস স্থায়ী সম্পত্তি। এখানে স্থায়ী সম্পত্তি কি কি আছে? ফার্নিচার এবং বিল্ডিং। আমরা জানি এই ক্যাশ ইন হ্যান্ড, ইনভেন্টরি আর অ্যাকাউন্টস রিসিভেবল এগুলো কি চলতি সম্পদ, তাই না? মানে কারেন্ট অ্যাসেটস। আর এই দুইটা হচ্ছে কি ফিক্সড অ্যাসেটস। এই দুইটাকে তোমার 10% ইনক্রিজ করতে বলেছে। ইনক্রিজ করতে হলে এটা অ্যাসেটস পাশে যেহেতু ফার্নিচার আর বিল্ডিং ডেবিট হবে, এটাকে আরও বাড়াতে হলে ডেবিট করতে হবে এবং রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে কি করতে হবে? হ্যাঁ, এই তো বুঝতে পেরেছো তোমরা, ক্রেডিট করতে হবে। তাহলে আসো আমরা করি। দেখো, ফার্নিচার ডেবিট, বিল্ডিং ডেবিট এবং রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। ফার্নিচার আছে 18,000, 18,000-এর উপরে 10% 1,800 এবং বিল্ডিং আছে 23,000, 23,000-এর উপরে 10% 2,300। তাহলে টোটাল আমার রিভ্যালুয়েশন ক্রেডিট কত হবে? এই দুটো যোগ করে 4,100। টু রেকর্ড ইনক্রিজ ইন দ্য ভ্যালু অফ ফিক্সড অ্যাসেটস, আমরা সহজেই একটা ব্যাখ্যা দিতে পারি। তারপরে আছে কি দেখো, তাহলে আমাদের ডি পর্যন্ত কমপ্লিট। এরপরে ই, এ লাইবিলিটি ফর বিল ডিসকাউন্টেড ইজ টু বি ক্রিয়েটেড ফর টাকা 500। মানে তোমাকে একটা দায় সৃষ্টি করতে বলেছে। কার জন্য? বিল ডিসকাউন্টেড। বিল ডিসকাউন্টের জন্য একটা দায় ক্রিয়েট করতে বলেছে, যেটার মূল্য হচ্ছে 500। তাহলে দায় তো যেহেতু ক্রিয়েট করতে বলেছে, দায় আমাদের সবসময় কি হয়? ক্রেডিট হয়। দায় ক্রেডিট হবে এবং রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কি হবে? ডেবিট। খুব ভালো পারছো তোমরা ইনশাল্লাহ। দেখো, এখানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট এবং লাইবিলিটি ফর বিল ডিসকাউন্ট অ্যাকাউন্ট ক্রেডিট 500, 500। ঠিক আছে? তারপরে দেখো, আমাদের ই পর্যন্ত কমপ্লিট। লাস্ট ওয়ান যেটা এফ আছে, আউট অফ দ্য অ্যাকাউন্টস পেয়েবল টাকা 2,000 আর নট টু বি পেড। মানে অ্যাকাউন্টস পেয়েবল মানে তো পাওনাদার, আমরা জানি পাওনাদারের 2,000 টাকা প্রদান করতে হবে না, তাই না? তো পাওনাদারের 2,000 টাকা যেহেতু প্রদান করতে হবে না, তাহলে আমাদের পাওনাদার কমে গেল, দিতে হবে না। অ্যাকাউন্টস পেয়েবল কি হবে? হ্যাঁ, ডেবিট হবে এবং রিভ্যালুয়েশন কি হবে? ক্রেডিট। ঠিক আছে? তাহলে দেখো, এখানে অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট 2,000 এবং রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট 2,000। তো এভাবে আমরা জার্নাল এন্ট্রিগুলো করতে পারি। এখন আমরা জার্নালগুলো দেখে দেখে কি করব? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করব।
তোমরা জানো যে জাবেদা থেকে খতিয়ান করতে হলে খতিয়ানের একটি ঘর করতে হয়। এখানে আমরা যেই খতিয়ানটা করছি সেটা হচ্ছে রিভলিউশন অ্যাকাউন্ট। রিভলিউশন অ্যাকাউন্ট আমরা জার্নাল দেখে দেখে একটি রিভলিউশন অ্যাকাউন্ট করব। তো রিভলিউশন অ্যাকাউন্ট প্রথম জার্নালে দেখো রিভলিউশন এর কোনো কিছু নাই, দ্বিতীয় জার্নালেও নাই, তৃতীয় জার্নালেও নাই, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম, 1 2 3 4 5, হ্যাঁ এই 5টাতে আমার কি আছে, রিভলিউশন অ্যাকাউন্ট আছে। এখান থেকে আমি একটি কি করব, রিভলিউশন অ্যাকাউন্ট করব। দেখো প্রথমে একটি আমি রিভলিউশন অ্যাকাউন্টের একটি খতিয়ানের ঘর করে ফেললাম। আমি টি ছকে করছি, তোমরা এটা ইচ্ছা করলে চলমান জের পদ্ধতিতেও করতে পারো, ঠিক আছে, আধুনিক পদ্ধতিতে। তো রিভলিউশন অ্যাকাউন্টে দেখো এখানে পার্টিকুলার টাকা এখানে ডেটটা দেওয়া হয়নি। আচ্ছা যাই হোক, নর্মাল হিসেবে করলাম। তারপরে এখানে দেখো রিভলিউশন অ্যাকাউন্ট এখানে ডেবিট আছে এবং ইনভেন্টরি অ্যাকাউন্ট ক্রেডিট আছে, তাই না? তাহলে রিভলিউশনের ডেবিট পাশে আমি ইনভেন্টরি বসাবো। রিভলিউশনের ডেবিট পাশে ইনভেন্টরি বসালাম, 1000 টাকা বসালাম। তারপরে আছে দেখো রিভলিউশন অ্যাকাউন্ট ডেবিট, প্রভিশন ফর ব্যাড ডেটস ক্রেডিট 750। যেহেতু রিভলিউশনের ডেবিট পাশে আছে, তার ডেবিট পাশে আমি কি লিখবো, প্রভিশন ফর ব্যাড ডেটস নামটা লিখে তারপরে 750 লিখবো। দেখো প্রভিশন ফর ব্যাড ডেটস লিখে 750 লিখলাম। তারপরে আছে দেখো এখানে ফার্নিচার, বিল্ডিং ডেবিট এবং রিভলিউশন ক্রেডিট। যেহেতু রিভলিউশন ক্রেডিট আমাকে ক্রেডিট পাশে যেতে হবে, ক্রেডিট পাশে আমি কি লিখবো, ফার্নিচার অ্যাকাউন্ট আর বিল্ডিং অ্যাকাউন্ট লিখবো এবং এই 2টা টাকা লিখবো, ঠিক আছে। তো ফার্নিচার লিখলাম দেখো 1800 এবং বিল্ডিংস লিখলাম 2300, লেখা শেষ। এরপরেরটা দেখো রিভলিউশন ডেবিট দিকে আছে লাইবিলিটিস ফর বিল ডিসকাউন্ট দেয়া আছে এখানে ক্রেডিট। তাহলে ডেবিট পাশে রিভলিউশনের ডেবিট পাশে আমি লিখবো লাইবিলিটি ফর বিল ডিসকাউন্ট 500 টাকা। তাহলে দেখো লাইবিলিটি ফর বিল ডিসকাউন্ট 500 লিখলাম, ঠিক আছে। তারপরে আছে দেখো অ্যাকাউন্ট পেবল ডেবিট, রিভলিউশন অ্যাকাউন্ট ক্রেডিট 2000, ঠিক আছে। তো যেহেতু 2000 টাকা দেওয়া আছে, রিভলিউশন ক্রেডিট পাশে অ্যাকাউন্ট পেবলের নামটা লিখবো, অ্যাকাউন্ট পেবল লিখলাম, লিখার পরে 2000 টাকা লিখলাম। আমার আর কিছু আসবে না। আমার রিভলিউশন অ্যাকাউন্টের আমি জাবেদা থেকে সকল কিছু এখানে পোস্টিং দিয়ে দিলাম রিভলিউশন অ্যাকাউন্টের ক্ষেত্রে। তাহলে এখানে ক্রেডিট পাশে সবকিছু যোগ করার পর ডেবিট পাশের এই পর্যন্ত বিয়োগ করার পর আমার ব্যালেন্স আসলো 3850। এই 3850কে আমি ওল্ড পার্টনার্সের ভিতরে কি করে দিব, ভাগ করে দিব। ওল্ড পার্টনার্সের মধ্যে কিভাবে ভাগ করে দিব, দেখো এক্স ক্যাপিটাল আছে, এক্স ক্যাপিটালের ভিতর ভাগ করলাম 2310 এবং ওয়াইস ক্যাপিটালকে দিলাম আমি 1540। এটা কিভাবে আসলো, ওই যে তাদের অনুপাত অনুযায়ী, তাদের অনুপাত কত, 3:2। তোমরা এটা করে দেখো, 3850কে 3:2 অনুপাতে ভাগ করলে এটা এবং এটা আসবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তো এইটার জন্য আমার আর একটা জাবেদা হবে, যেহেতু রিভলিউশন অ্যাকাউন্টে ডেবিট পাশে আছে, তাহলে রিভলিউশন অ্যাকাউন্ট ডেবিট হবে, এক্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হবে, ওয়াইস ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হবে। এইটাই একটা লাস্ট জাবেদা যেটা দিলাম, যে দেখো এখানে রিভলিউশন অ্যাকাউন্ট ডেবিট এবং এক্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, ওয়াইস ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, এখানে পোস্টিংটা দিয়ে দিলাম। তো আজকে ক্লাসে তোমাদেরকে কিভাবে জার্নাল এন্ট্রিগুলো করতে হয় সেগুলো দেখালাম এবং একটি রিভলিউশন অ্যাকাউন্ট করে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো যাই হোক, এটার পার্ট 2তে তোমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট কিভাবে করতে হয় সেটা দেখবে। আমি তোমাদের সুবিধার্থে বরাবরের মতো এবারও আজকের এই টপিকের প্রত্যেকটার চিত্র দিয়ে দিব। তোমরা অঙ্কটা বাসায় অবশ্যই বসে বসে করবা। অঙ্কটা যদি না করো তাহলে কিন্তু মাথায় ঢুকবে না। আমার এই অঙ্কটা তোমরা বুঝতে পারলেই কি হবে জানো, নিজে থেকেই তোমরা বাসায় অঙ্ক করতে পারবে, তাই না? তো আজকে যে অঙ্কটা আমি করিয়েছি সেটা তোমরা বাসায় বসে বসে সুন্দরভাবে বুঝে বুঝে করবা। আর যদি কোনো কিছু না বুঝো কি করতে হবে, আমাকে কমেন্ট করতে হবে। কমেন্টে বলে দিবা যে ম্যাডাম বুঝি নাই, কোন সাইডটা বুঝি নাই। আর যদি ভিডিও ভালো বুঝতে পারো তাহলেও কমেন্ট করে বলবা যে ম্যাডাম খুব ভালো লেগেছে, বুঝতে পেরেছি, এবং একটা লাইক দিবা। তাহলে আমিও ইন্সপায়ার হব, যে বুঝবো যে আমার স্টুডেন্টগুলো আমার লেকচার খুব ভালোভাবে বুঝে। এবং আমার পরবর্তী ক্লাস পেতে হলে কি করতে হবে,
অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব যদি না করো তাহলে তো তোমরা কোনো কিছু বুঝবে না যে আমি কখন ক্লাস দিচ্ছি। সাবস্ক্রাইব করার পর বেল যে একটা আইকন আছে সেটাকে ক্লিক করে দিবা। জাস্ট ওই বেলটা ক্লিক করে রাখলে কি হয় জানো, পরবর্তীতে নোটিফিকেশন সহজেই পেয়ে যাবা যে আমি কখন ক্লাস দিচ্ছি। ওকে, নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।